নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৩২তম অংশ। অরু ঠাকুরের নাম অরুণেন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারী আমোদে লোক ছিলেন, ছোট বড় সবার সঙ্গে মিশতেন। শিলংয়ের ব্রাহ্মরা বড্ড গোঁড়া ছিলেন। তার একটা কারণ হয়তো তাদের বেশিরভাগই হিন্দু সমাজের ছেলে। ব্রাহ্ম হয়েছিলেন বলে অনেক নির্যাতন সইতে হয়েছিল, তাই নিজেদের চারদিকে গোঁড়ামির একটা বর্ম পরে থাকতেন। আবার মাসিমা অনেক বিষয়ে উদার হলেও সিঁতুর পরতেন না, লোহা পরতেন না, পুজো দেখতে যেতেন না, মদ শব্দ উচ্চারণ করতেন না। কিন্তু মজার কথা হলো যে মেসোমশাইয়ের মৃত্যুর পর থান পড়লেন, হাত খালি করলেন, বাকি জীবনটা নিরামিষ খেয়ে কাটালেন। আসলে এইসব নীতির ব্যাপার ছিল না, একেবারে আবেগের ব্যাপার। মা মাসিমার তো হিন্দু সমাজের ওপর অভিমান থাকাই স্বাভাবিক। দিদিমা মারা গেলেন, দাদামশাই আবার হিন্দু হয়ে সন্ন্যাস নিলে কোনো হিন্দু আত্মস্বজন অন্যথা মেয়ে তিনটির ভার নিলেন না। যদিও তাদের দাদামশাই, দিদিমা, ঠাকুমা ইত্যাদি অনেকেই বেঁচে ছিলেন। তাদের মানুষ করলেন অনাত্মীয় ব্রাহ্মরা। এ দুঃখ খুব সহজে ভুলবার নয়। কাজেই তারা যখন হিন্দুদের গোঁড়ামি সম্বন্ধে কিছু বলতেন, কিন্তু ব্রাহ্মদের গোঁড়ামি সম্বন্ধে কিছু বলতেন না, আমরা বেজায় তর্ক করতাম, কিন্তু ভিতরে ভিতরে এই মনোভাবের কারণ বুঝতাম। আমি প্রায়ই বলতাম, ব্রাহ্মরাও হিন্দু ছাড়া কিছু নয়, উপনিষদের মন্ত্র আওড়ায়। তারা ব্যথা পেতেন। সে যাই হোক, আমি ব্রাহ্ম সমাজের লোকদের শিলংয়ের ব্রাহ্মরা বোধহয় পুরোপুরি ব্রাহ্ম মনে করতেন না। তার উপর অরু ঠাকুর নাকি সুরাপান করতেন। কে না জানতো ব্রাহ্মরা সুরাপান করেন না। আমাদের তাকে বেজায় ভালো লাগতো, সুরাপান করতে দেখিও নি কখনো। একদিন অরু ঠাকুর জব্বা গায়ে দিয়ে হাত দুটি জব্বার বুকে গুজে আমাদের বাড়ির কাছেই কোঅপারেটিভ স্টোর্স থেকে বেরোচ্ছেন। এমন সময় একজন লোক বাইরে দাঁড়িয়েছিল, সে একটু মুচকি হাসলো। তাই দেখে অরু ঠাকুর থমকে দাঁড়ালেন। সবাই জানতো ওই দোকানে জোলাপ থেকে হুইস্কি এমন কোনো জিনিস ছিল না যা পাওয়া যেত না। অরু ঠাকুর মাথা নেড়ে একগাল হেসে সেই অচেনা লোকটিকে বললেন, যা ভাবছ তা নয়, বিস্কুট, বলে বুকের ভিতর থেকে হান্টিল পাকারের বিস্কুটের টিন বের করে দেখালেন। 1918 সালটির বিশ্বের ইতিহাসে একটি বিশেষ মূল্য আছে। মনে হয় ওই সময় থেকেই রাজাদের যুগ ক্রমে শেষ হয়ে জনযুগের সূচনা হয়েছিল। তবে পাহাড়ের ওপরে ওই সুন্দর জায়গাটির অবস্থান ছিল রাজনীতির বাইরে। ওই বছর দিদির আমার নিশ্চিন্ত শৈশব হঠাৎ ফুরিয়ে গিয়ে দায়িত্বপূর্ণ কৈশোর আরম্ভ হলো। বছরের শেষে শুনলাম বিশ্বযুদ্ধ তেমন শেষ হয়েছে, তেমনি আমাদের ডবল প্রমোশন দিয়ে ষষ্ঠ স্ট্যান্ডার্ডে তুলে দেওয়া হয়েছে। মা গেছিলেন স্কুলে, মাদার মার্গারিটা তাকে ডেকে পাঠিয়েছিলেন। মায়ের কোনো আপত্তি নেই তো? বছরের শেষে কিন্তু প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষার জন্য তৈরি হতে হবে। বলা বাহুল্য, মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আমরা একটু ঘাবড়ে গেলাম। আমরা তখন 11 পূরণ হয়নি। অনেক বিষয়ে বড্ড ছেলে মানুষ ছিলাম, কিন্তু পড়াশুনোকে ভয় পেতাম না। বেশ তো, তাই দেওয়া যাবে। যুদ্ধ শেষ হলে সরকারি খরচে আনন্দোৎসব হলো। স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানো দাওয়ানো, খেলাধুলা, নাচ গান, জনসাধারণের জন্য মিলিটারি ট্যাটু ইত্যাদি কত কি হলো। ঘরে ঘরে মোমবাতির আর তেলের পিদিমের শাড়ি বসানো হলো। আমাদের স্কুল ততদিনে বন্ধ হয়ে গেছিল, কাজে কাদের সঙ্গে আমোদাল্লার থেকে বাদ পড়ে গেলাম। তবু জনসাধারণের সঙ্গে দাঁড়িয়ে খুব মজা দেখলাম। ডাক্তারবাবু না কে যেন আমাদের দেখতে পেয়ে ধরে নিয়ে গিয়ে খাস্তা, নিমকি, গজা, মতিচুর খাওয়ালেন। ফলে খুব জল তেষ্টা পেল। তখন আবার লেমনেড খাওয়ালেন। সেকালে লেমনেডের বোতলের মুখটা একটা কাচের মার্বেল দিয়ে আটা থাকতো। মার্বেলটাকে একটা ছোট যন্ত্রের চাপ দিয়ে নামিয়ে দিলে তবে বোতলের মুখ খুলত। দুঃখের বিষয়, বোতল না ভেঙে মার্বেল বের করার উপায় ছিল না। কম চেষ্টা করিনি।
ছুটির পর স্কুল খুললে বন্ধুদের কাউকে কাউকে দেখতে পেতাম না। সেলাই, বোনা, হাতের কাজ, ছবি আঁকা ইত্যাদির ক্লাস কমে গিয়ে বই পড়ার ক্লাস অনেক বেড়ে গেল। এখন বুঝতে পারি ওদের ইংরেজি শেখবার নিয়মটি বড় ভালো ছিল। এর আগে পর্যন্ত আলাদা গ্রামারের বই পড়িনি। পড়ার সঙ্গে সঙ্গে গ্রামারের যাবতীয় শিক্ষণীয় অংশ সব একেবারে পাখি পড়া হয়ে গেছিল। গ্রামারটাকে কোনোদিন পাঠ্যাংশ থেকে আলাদা করে দেখিনি। ফলে শুধু আমাদের নয়, আমাদের স্কুলের সকলের ধাপে ধাপে গ্রামার সরগর হয়ে গেছিল। ওই ষষ্ঠ স্ট্যান্ডার্ডে উঠে যখন আমাদের হাতে নেসফ্লিডের গ্রামার দেওয়া হলো, খুলে দেখলাম সমস্তই জানা বিষয়, শুধু আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করা। তাই গ্রামার কখনো একটা সমস্যা বলে মনে হয়নি। এখনকার বিদ্যা দিগ্গজরা যদি ওই নিয়মের নিচের ক্লাস থেকে ইংরেজি গ্রামার আর বাংলা ব্যাকরণে আলাদা বই মুখস্থ না করিয়ে পাঠের সঙ্গে সঙ্গে মুখে মুখে সরগর করিয়ে দেবার কথা ভাবতেন, তাহলে কি ভালোই না হতো। মোটা মোটা গোটা 2 ফ্রেঞ্চ বইও ছিল। মাদার হায়াসিন্থ, যিনি আমাদের নিচের ক্লাসে মুখে মুখে ফ্রেঞ্চ শেখাতেন এবং সেলাইয়ের ক্লাসও নিতেন, তিনি একবার আমাদের ছেড়ে দিলেন। সেলাই শেখা বন্ধ হলো। ফ্রেঞ্চ পড়াতেন মাদার ক্যামিলা। তিনি অনেক পাস করেছিলেন, বিদ্যে অনেক ছিল, কিন্তু ফ্রেঞ্চ উচ্চারণ করতেন ঠিক ইংরেজির মতো। আমরা ফরাসি নানের কাছে 5 বছর ফ্রেঞ্চ পড়েছি, আমাদের বেজায় হাসি পেত। মাদার ক্যামিলা আমাদের পরীক্ষার জন্য তৈরি করতেন। মাদার হায়াসিন্থ আমাদের মগজের মধ্যে ফ্রেঞ্চ ভাষা একটু একটু করে ঢেলে দিতেন। আজ পর্যন্ত ফ্রেঞ্চ ভুলতে পারিনি।